ফিরে দেখা সেগমেন্টের আরও একটা নতুন এপিসোডে আজকে কথা হবে 2006 সালের বাংলা সিনেমার দোসর নিয়ে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দোসর, যাতে প্রসেনজিতের জন্য বুম্বাদা অভিনয় করেছিলেন, সঙ্গে কঙ্কনা সেন শর্মা এবং আরও অনেক কিছুর মধ্যে অভিনয় করেছিলেন। পরমব্রত ছিলেন, বুম্বাদার বোন পল্লবী চ্যাটার্জি ছিলেন, শঙ্কর চক্রবর্তী, চান্দ্রী ঘোষ, অনেক কিছুর মধ্যে অভিনয় করেছিলেন। সেই ছবিটা আজকে কথা হবে। এই ছবিটা কিছুদিন আগেই 20 ইয়ার্স কমপ্লিট করেছে। তো আমার ভিডিও বানাতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, তো ভিডিও চলুন শুরু করা যাক এবারে, এবং ছবিটা নিয়ে 20 ইয়ার্স সেলিব্রেশন করা যাক। লেটস স্টার্ট। তো প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলতে হচ্ছে যে এই ছবিটার সিনেমাটোগ্রাফি। অভিক মুখার্জি এর সিনেমাটোগ্রাফি করেছিলেন, এবং হোয়াট আর সিনেমাটোগ্রাফি! এই ছবিটা যখন আপনি ধরুন এখন আপনি দেখছেন বা রিভিজিট করছেন, আপনার পুরো মনে হবে যে আপনি একটা কোনো বাংলা ছবি দেখছেন না, আপনি একটা কোনো ইন্টারন্যাশনাল ছবি দেখছেন। মানে আমি এখনকার যে বাংলা ছবির স্ট্যান্ডার্ড হয়ে গেছে আর কি, সেই তুলনায় কিছু ছবি বাদ দিয়ে অবশ্যই বলছি আর কি আমি। তো কিছু ছবি বাদ দিয়ে, যেমন ধরুন রঞ্জন আসা, নধরের বেলা, এগুলো আমি সাইডে সরিয়ে রাখছি আর কি, এগুলোর কথা আমি বলছি না। কিন্তু ইন্ডিয়ান যে বাংলা ছবি যেগুলো হচ্ছে, আমি সেইগুলোকে বাদ দিয়ে এখানে বলছি যে যখন দোসর যখন দেখছেন এখন আজকে 2026-এ দাঁড়িয়ে, আপনার মনে হবে যে আপনি একটা কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ দেখছেন। এবং অবশ্যই অর্ঘল মিত্রের এডিটিং দুর্দান্ত, ব্রিলিয়ান্ট। এই ছবিটা পুরোটাই সাদা কালো। এবার ছবিটা যখন আমি দেখেছিলাম তখন অত বুঝতাম না, তখন আমার এত এক্সপ্রেস ছিল না। তখন ভাবতাম যে ঋতুপর্ণ ঘোষ মনে হয় একটু আতলামি করার জন্যেই এটা করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই ছবির যে থিম, ছবিটার যে বিষয় নিয়ে ডিল করছে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি রঙের কোনো জায়গায় নেই। ঠিক আছে, এখানে প্রতিটা চরিত্রের থেকে, মানে জীবন থেকে রং উঠেই গেছে। ঠিক আছে, রং, তাদের কোনো রং নেই। তাই মানে যেহেতু রংহীন কিছু মানুষদের কথা এখানে, গল্প এখানে বলা হচ্ছে, তাই এই ছবিটার যে সিনেমাটোগ্রাফি সেটা কিন্তু রংহীন, সাদা কালোতে করা হয়েছে আর কি। তা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ এবং কঙ্কনা সেন শর্মা, তারা হচ্ছে কাপল। এবার প্রসেনজিতের অ্যাফেয়ার ছিল হচ্ছে চান্দ্রী ঘোষের ক্যারেক্টারের সাথে। তারা কোথাটা ঘুরতে যাচ্ছে এবং সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রসেনজিতের ক্যারেক্টারটা কৌশিক মারাত্মকভাবে ইনজিওর হচ্ছে, চান্দ্রী ঘোষ স্পট ডেডে মারা যাচ্ছে। এবারে চান্দ্রীর হাজবেন্ড ছিলেন শঙ্কর চক্রবর্তী। এবারে কি হচ্ছে, যখন ধরুন প্রসেনজিৎ হাসপাতালে রয়েছে, যখন বোম্বাদান হাসপাতালে রয়েছে যখন, তখন কি হয়েছে, তখন সবাই আসছে। ছবিটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক কিন্তু লেয়ার, অনেক স্তর কিন্তু রয়েছে। যখন হাসপাতালে আসছে তখন কিছু মনে হচ্ছে না, ঠিক আছে, তখন কিছু মনে হচ্ছে না। কিন্তু যখন তাকে ডিসচার্জ করে বাড়িতে আনা হচ্ছে, এইবার এখানে কঙ্কনার তখন কি অবস্থা হচ্ছে। আমরা ছবিটা নিয়ে কথা যখন বলি, যখন ছবিটা নিয়ে কথা হয়, তখন সেখানে কিন্তু মেনলি কথা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির বুম্বাদার পারফরমেন্স নিয়ে। এবং বুম্বাদার পারফরমেন্স সাধারণ ছিল, সেটা নিয়ে পারফরমেন্সের বিষয়ে আসছি। বুম্বাদার যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই ছবিটার জন্যে। কিন্তু যেটা নিয়ে কথা এসেছে কঙ্কনা চরিত্রের নিয়ে, যে আমরা বুঝতে পারছি যে ক্যারেক্টারের মধ্যে একটা রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, একটা ঘৃণা রয়েছে। এবার যখন ধরুন সবাই চলে যাচ্ছে, যখন ডিসচার্জ করা যাচ্ছে, যখন শুধু তারা দুজনে, তখন ওই সিচুয়েশনে কি করে ডিল করছে আপনি দেখবেন। যে কি হয় একটা জিনিস, ধরুন ধরুন কেউ মারা গেল, ঠিক আছে, বাড়ির কেউ প্রিয়জন কেউ মারা গেল। এবার যখন ধরুন শ্রাদ্ধ অনুষ্ঠান এসব হচ্ছে সবকিছু হচ্ছে, যখন লোকজন থাকে তখন আপনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু যখন সবাই চলে গেল, যখন ধরুন আপনি বাড়িতে যেমন নর্মালি থাকেন সেরকম রয়েছেন, তখন কিন্তু আপনার সেই মানুষটা যে চলে যায় তাকে কিন্তু বেশি করে মনে পড়বে আর কি। ঠিক আছে, ঠিক সেই রকমই ওই যে জিনিসটা, রাগটা, ওটা তখন কিন্তু বোঝা যাচ্ছিল না। কিন্তু যখন সবাই চলে গেল, যখন তাকে ডিসচার্জ করে দিল, যখন নর্মাল হাজবেন্ডের যেরকম ভাবে থাকে, যখন সে অবস্থানে আসছে, তখন কিন্তু কঙ্কনার যে রাগটা আমরা কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, কঙ্কনা তার কর্তব্যে কোনো, কঙ্কনার ক্যারেক্টারটা কাবেরী, সে কর্তব্যে কোনো অবহেলা করছে না, সে তার কর্তব্য করছে। কিন্তু সেটা শুধু কর্তব্য করছে, ঠিক আছে, আলাদা করে যে ধরুন যে কাছে আসা, সেটা কিন্তু হচ্ছে না। এবার সেইটাকে ঠিক হয়। আবার এখানে শঙ্করজ্যোতির ক্যারেক্টার খুব বেশি স্ক্রিন টাইম পায় না।
দেখবেন দুটো কনভার্সেশন সিন থাকে, সেখানে কি হচ্ছে, এমন শঙ্কর চক্রবর্তী কঙ্কনাকে কিন্তু ইনসাল্ট করছে, এবং ইনসাল্ট করলে কোন দিকে ইনসাল্ট করবে, কারণ একজনের ওয়াইফ আর একজন হাজবেন্ডের সাথে এক্সটার্নাল অ্যাফেয়ার করছে। এবার ইনসাল্ট করতে হলে সেক্ষেত্রে কঙ্কনও তো তাকে কথা শোনাতে পারে, দুজনেই সেই জায়গা রয়েছে, কারণ না একজনের বউ ভালো না একজনের হাজবেন্ড ভালো, ঠিক আছে, কেউই ধোয়া তুলছে না, সুতরাং এখানে কাউকে সেই জায়গাটা নেই। এবারে এখানে কি হচ্ছে, তাও একটা জায়গা থাকবে, দেখবেন দুটো জায়গা থাকে, সেটা হচ্ছে যে প্রথম শঙ্কর চক্রবর্তী কঙ্কনাকে একটা কন্ডোমের প্যাকেট দিতে যায়, সেটা কঙ্কনা দিতে যায় না, সেটা আবার বাড়িতে ফেরত দিয়ে যায় শঙ্কর চক্রবর্তী ক্যারেক্টারটা। ওইখানে বুঝে যাচ্ছি যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে সম্পর্কটা কি ছিল এবং তারা কি উদ্দেশ্যে গাড়ি নিয়ে ঘুরতে গেছিল। হলো এইবার কঙ্কনা কি করলো, যখন ঘরে ঢুকতে যখন আর কি, তখন কঙ্কনা বললো যে এটা মিস্টার রায় ফেরত দিয়েছিল কন্ডোমের প্যাকেটটা। তার মানে কি কঙ্কনা বুঝে দিল যে অ্যাকচুয়ালি তুমি অ্যাকচুয়ালি কি করতে গেছিলে, ঠিক আছে। মানে এখানে কিন্তু কোনো ঝগড়া স্পুন ফিটিং করা কিছু হ্যান ত্যান কিচ্ছু হচ্ছে না, যে না তোমার বউয়ের সাথে আপনার বউয়ের সাথে আমার বরের এই ছিল, আপনার বউয়ের সাথে আমার বউয়ের এই ছিল, হ্যান ত্যান কিচ্ছু না। ওই একটা জিনিস দিয়ে পুরো বিষয়টা কিন্তু এক্সপ্লেনেশন করে দিল, ঠিক আছে। এবার সে বুম্বাদা ক্যারেক্টারের কথাতে দেখবেন, আমি তো কঙ্কনার কথা বললাম আর কি, দেখবেন যে সে কিন্তু কঙ্কনে ফিরতে চাইছে, তার যখন তাকে দেখাচ্ছে আর কি, যখন তার এন্ট্রিটা হচ্ছে, দেখবেন তার চোখে একটা শূন্যতা, একটা বিষণ্ণতা তার মধ্যে কাজ করছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ধরুন যখন সে লুকেলে জিনিসগুলো করেছে তখন কি জানতে পারেনি, এবার যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন তো সে জেনে যাচ্ছে বিষয়টা, এবার সে একটা রেপুটেড একটা পার্সন, অবশ্যই আমাদের সাথে সম্মানের ব্যক্তি, ঠিক আছে, তার রেপুটেশন কত গিয়ে হচ্ছে আর কি। তো এবার তার চোখে যে শূন্যতা, সেটা বিউটিফুল ধরা পড়ে। আমি পারপাসে এমনি বলিনি, ঠিক আছে, এইখানেই মানে বুম্বাদা ছবিটা যে ন্যাশনাল এখানে পেয়েছিল, যে মানে সেখানে কিন্তু শুয়েই থাকছে, শুয়ে বসেই থাকছে, বা যে খুঁড়িয়ে হাঁটছে, হ্যাঁ বডি অ্যাক্টিং তাই করতে হয়েছে, এই খুঁড়িয়ে হাঁটা বলে করতে হয়েছে, কিন্তু মেনে তার চোখ, ওই চোখ দিয়ে অ্যাক্টিং, চোখের মধ্যে একটা বিষণ্ণতা, একটা শূন্যতা, ঠিক আছে, যে 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 ধরা পড়ে গেল, সবাই জেনে গেল, এই যে ব্যাপারটা, এই যে গিল্ট, ঠিক আছে, এইটাই সে ক্যারেক্টারের মধ্যে না বিউটিফুল ফুটে তুলেছিল আর কি। বিউটিফুল লেখা ক্যারেক্টার। তারপর দেখবেন ছবিটার মধ্যে যে প্রতিটা চরিত্র সবাই এখানে ক্রিয়েশনের ক্যারেক্টার। মানে এই যে ধরুন শঙ্করচূড়ের ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি কি, একটা সে বলছে কঙ্কনাকে যে যে বেঁচে থাকলে তার সঙ্গে চক্রবর্তী রাগটা ক্ষোভটা উগড়ানো যায়, রাগটা বের করা যায়, কিন্তু যে মারা গেছে, চলে গেছে, সেখানে তার সাথে কি রাগ ইয়ে করবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে ধরুন যার সদ্য যে ওয়াইফ মারা গেছে, আমরা দেখতে পাচ্ছি সে প্রস্টিটিউট এনে বাড়িতে নিয়ে আসছে, ঠিক আছে। এবারে এখানে কি আমরা বুঝতে পারছি কি উঠে আসছে, এখান থেকে উঠে আসছে যে দুটো প্রশ্ন উঠে আসছে। এক হচ্ছে যে সে কি মানে রাগ থেকে করছে, নাকি সে সেক্সুয়ালি সে স্যাটিসফাই ছিল না, কোনটা, তাই না। তো এই জিনিসটা রয়েছে। আবার ধরুন এখানে পরম আর ইয়ে রয়েছে, ক্যারেক্টারটা রয়েছে আর কি, পল্লবী চ্যাটার্জি। দেখবেন এখানে পরম, যেহেতু কঙ্কনা পরম পল্লবীর এক গ্রুপে থিয়েটার করতো আর কি এরা, তো পল্লবী পরমের থেকে বয়স অনেকটা বড় এবং সে বিবাহিত। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরম আর পল্লবী তারা হচ্ছে একটা মানে এক্সট্রা ম্যাটার ব্যাপারে তারা সম্পর্কে জড়িত, তারা ইয়ে রয়েছে আর কি। এবারে একটা সময় কঙ্কনা যে কিন্তু বলে যে তোরা তো একটা মানুষকে ঠকাচ্ছিস, দ্যাট ইজ পল্লবীর হাজব্যান্ড, মানে বৃন্দার হাজব্যান্ড যে সুবীর, তাকে আমরা ঠকাচ্ছে, ঠিক আছে। তো এবার সেখানে দেখবেন যে লাস্টে যেটা দেখা যায় পরের শেষের দিকে আর কি, যে পল্লবীকে প্রেগনেন্ট দেখা যায় এবং বাচ্চাটা অ্যাকচুয়ালি বেবিটা কার, পরমের বেবি নাকি তার হাজব্যান্ডের বেবি। এবার সেটা পরের মধ্যে আমরা একটা জেলাসি দেখতে পাই, যে মানে একই সাথে হাজব্যান্ডের সাথে ইন্টিমেট কি করে হচ্ছে, ফিজিক্যাল কি করে হচ্ছে, এটা আমরা দেখতে পরের মধ্যে একটা রাগ, একটা ইয়ে দেখা যাচ্ছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে পল্লবীর ক্ষেত্রে যদি দেখি যদি ক্যারেক্টারটা, সে কিন্তু পরমকে কিন্তু ভালোবাসছে, ঠিক আছে, বাট ইমোশনাল সাপোর্ট পাচ্ছে, সে পরমকে ছাড়তে পারছে না, কিন্তু যেহেতু সে বিবাহিত, তার হাজব্যান্ড রয়েছে,
তা সেদিকটা সিয়ে করতে পারছে না আর কি, ডিনাই করতে পারছে না আর কি। তো সেটা কিন্তু মেন্টাল ডিলেমার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু যেখানে এবার ব্যাপারটা হচ্ছে কঙ্কনা এখানে লাস্টে বলে ওঠে, তার কারণ হচ্ছে কঙ্কনা ওই পরকের ব্যাপারটা ও দেখেছে, ওখানে দেখেছে বলে ওখানে লাস্টে বললো, লাস্টে এখানে জিনিসটা শেষ হয়, ওপেন দিয়ে শেষ হয় ওদের সম্পর্কের দিকটা আর কি, যে বললে কি কষ্টকে কমে যায়, কষ্ট আরো তাতে বাড়তে পারে, ঠিক আছে। তো সেখানে এই জিনিসটা কিন্তু ডিল কিন্তু হয়েছে ছবিটা আর কি। এবং ছবিটার শেষে যখন দেখবেন যে ছবিটা অ্যাকচুয়ালি বলা যায় একটা ওপেনের একটা হোপ দিয়ে ছবিটা শেষ হচ্ছে, যখন জিজ্ঞেস করে প্রসেনজিৎ যে যদি আজকে সে বেঁচে থাকতো, চান্দির কথা বলে, সে বেঁচে থাকতো তাহলে কি তুমি ওকে এত সহজে ক্ষমা করতে পারতে? তখন কঙ্কনা সেই কবিতাটা বলে, তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, ওই যে কবিতাটা, ওই কবিতাটা তখন বলে। তো এই ব্যাপারটা হচ্ছে যে কঙ্কনা কি সত্যি ক্ষমা করতে পারতো? যদি সত্যি বেঁচে থাকতো চান্দ্রী, তাহলে কি হতো, বা সেখানে শঙ্করজাপতির কি রিয়াকশনটা হতো যদি সত্যি বেঁচে থাকতো? এই প্রশ্নগুলো কিন্তু মানে দর্শকের দিকে ছুড়ে দেওয়া হয় যে অ্যাকচুয়ালি কি হতো। এবং এই যে কবিতাটা, এটা তো অ্যাকচুয়ালি কঙ্কনা নিজেতে বলতে চান্দ্রী, তাহলে চান্দ্রী কি হিসাবে মানে ফিরলো, মানে সেটা কি কোথাও গিয়ে কি মানে ওই মানে কঙ্কনের মনে এটাই চাইছিল যে আমি স্ত্রী হিসেবে থাকলাম, কিন্তু ওই যে স্মৃতিটা ওটা তার মধ্যে থাকুক, তার মধ্যে গিলটা কাজ করুক, মানে সে ক্ষমা, আমার তো মনে হচ্ছে আপাতত মনে হচ্ছে যে ক্ষমা করলো, কিন্তু আদৌ কি সে ক্ষমা করতে পারলো শেষ পর্যন্ত? এই প্রশ্নটা ছুড়ে দেয় ছবিটা। মানে আপনি হলো ছবিটা একটা হোপ বা একটা আশা দিয়ে ছবিটা শেষ হয়, মানে এখান থেকে তারা নতুন করে শুরু করতেও পারে, আবার হয়তো এরকম হলো যে তারা বাকি জীবন হয়তো ওরমভাবে কাটিয়ে দিল, হয়তো মানে ধরুন যে সবকিছুই হচ্ছে, কিন্তু হয় না যে একটা বিশ্বাস ভেঙে যেটা হয় যে সবকিছু আগের মতো থাকে না। তাই ব্যাপার হচ্ছে এখানে যে সবকিছু আদৌ আগের মতো কি রইল, মানে দোসর মানে কি, দোসর মানে যেটা আমরা বুঝি যে অন্য একজন উপস্থিত একজন থাকতে আর কি, তো কোথাও গিয়ে কি স্মৃতিটা কি রয়ে গেল? তো দোসর মধ্যে অনেক কিছু এখানে বোঝায় আর কি, যে একদিকে প্রসেনজিতের মধ্যে গিল্ড, সেটা দোসর, কঙ্কনার মধ্যে যে রাগ, যেটা আমাদের মধ্যে এখন গেল না, কোথাও গিয়ে গেল না, রয়ে গেল ওই কবিতা যখন বললো যখন আর কি। তো দোসর এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু মানে হয়, শুধু মানে চাঁদের স্মৃতি সেটা নয়, তার সঙ্গে দোসর বলতে অনেক কিছু মানে এখানে বোঝায়, ওটা না দোসর এমনি করা হয়নি। আচ্ছা, এবার সে পারফরমেন্সের কথাতে, এতক্ষণ রাইটিংয়ের কথা বললাম যে প্রচুর স্তর লেয়ার অনেক কিছু আছে ছবিটার মধ্যে। এখানে প্রত্যেকের অভিনয়, বুম্বাদার কথা বললামই, অসাধারণ বুম্বাদার অভিনয়। এবং অ্যাকচুয়ালি যে বারবার বলি যে প্রসেন চ্যাটার্জি তিনি কিন্তু একমাত্র কিন্তু একসাথে মানে হার্ডকোর মেইনস্ট্রিম ছবি করেছে, ওই মা আমি চুরি করিনি ওটাও যেমন করেছে, আবার পাশাপাশি সে কিন্তু এইরকম ছবি কিন্তু করেছে। সে কিন্তু একমাত্র যে ক্যারিয়ার যে এই ব্যালেন্সটা কিন্তু খুব বিউটিফুলি মেনটেন করে গেছে। কঙ্কনা কাজ অসাধারণ বলতেই হবে। আমি যেন কঙ্কনার চরিত্র নিয়ে কেন কথা হয় না, তার চরিত্রের কথা অবশ্যই হওয়া উচিত আর কি। পরম বলি, পল্লবী বলি, যারা যখন হচ্ছে শাশ্বত চ্যাটার্জি বলি, টোটা রায়চৌধুরী বলি, প্রত্যেকে এখান থেকে দেখমত সবাই কিন্তু দারুণ অভিনয় করেছিল। স্পেশালি বুম্বাদার কথা বলতে হবে, আর কঙ্কনা কথা, এদের এই দুজনের কথা কিন্তু স্পেশালি বলতে হবে। শঙ্কর চক্রবর্তীর কাজ খুব ভালো ছিল আর কি। তো সব মিলিয়ে এটাই বলবো যে দোসর এই ছবিটা সত্যি একটা দারুণ একটা ছবি, খুব লেয়ার একটা মানে ড্রামা সিনেমা, যার মধ্যে লটস অফ লেয়ার্স, লটস অফ নুয়ান্স রয়েছে। এটা শুধুমাত্র প্লট মানে এর মধ্যে মানে এটা একটা ক্যাট স্টাডি বলতেন, এখানে অনেকগুলো চরিত্রের গল্প এখানে দেখতে পাই। এবং সর্বপ্রথমে বললাম সিনেমাটোগ্রাফির কথা, অভিক সিনেমাটোগ্রাফি করেছিলেন এবং সেটা মানে আউটস্ট্যান্ডিং ছিল। তো দোসর নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আপনাদের কি জড়িয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুরো আলোচনাটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।